সাংবাদিক তো আগেও রাজনীতি করেছেন। তৃণমূলের মুখপাত্রদের দিকে তাকিয়ে দেখুন, অনেক সাংবাদিক দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা, সাংবাদিকরা তার দায়িত্ব পালন করছে কিনা। আমি 25-26 বছর সাংবাদিকতা করছি, আমি তো রাজনীতির মধ্যেই আছি। রাজনীতির মধ্যে ওঠা বসা শোয়া সব কিছুই। জেতার পরে সেই খুশিটা আমি পেয়েছি যখন আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজে যেচে আমাকে বলেছেন যে আপনি আমার নিজের প্রফেশনে ফিরুন, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে হেজিটেট করছিলাম, তখন যেমন চেঁচাচলা বলতাম তৃণমূল সরকারের বিরুদ্ধে, এখন সরকারও আমাদের। ফলে একটা তো বাধ্যবাধকতা থাকেই। রাজনীতি হচ্ছে এমন একটা পেশা বলো বা এমন একটা যাত্রা বলো, রাজনীতি সেই ভালো লোকটিরই করা উচিত, শিক্ষিত লোকটিরই করা উচিত, যার আদর্শ আছে সেই লোকটির রাজনীতি করা উচিত। দেখো, আমি ভাবিনি তৃণমূল দলটা উঠে যাবে। আমরা তৃণমূলের এই অত্যাচারী দলটাকে, তোষণবাজ দলটাকে, সবচেয়ে বড় কথা যদি চুরি দুর্নীতিও যদি হতো না, তাও হয়তো আমি এখন দুম করে রাজনীতিতে নামতাম না। তৃণমূল দলটা রাজ্যের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। এই যে 15টা বছর শুধুমাত্র আমার বিধানসভা এলাকায় যেখানে হাত দিচ্ছি, বিশ্বাস করো, বিডিও অফিস হোক, পঞ্চায়েত সমিতি হোক, যা কিছু হোক, পুরসভা হোক, সব দিকে দুর্নীতি। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। রাজ্যের নয়া মন্ত্রিসভায় একেবারে কিছু নতুন চিত্র আমরা দেখতে পাচ্ছি। মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের কাঁধে, তাদের মধ্যে বেশ কিছু জন প্রাক্তন সাংবাদিক, এবং বিধায়কের তালিকাতেও ঠিক একইভাবে একগুচ্ছ সাংবাদিকের নাম উঠে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সাংবাদিক বলবো না, বর্তমানেও সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি জড়িত, মানব গুহ মেমারির বিধায়ক। কথা বলবো দাদা, প্রথমেই আসি, সাংবাদিকের অন্যতম একটি দায়িত্বই থাকে রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারকে আয়না দেখানো। আপনি সারা জীবন যতদিন কাজ করেছেন ততদিন এই কাজটিই করে গিয়েছেন, যে আয়না দেখিয়েছেন, এবং তার জন্য জেলেও থাকতে হয়েছে আপনাকে। এখন বিধায়ক হিসেবে সেই দায়িত্ব কতটা পালন করা সম্ভব? দেখো, একটা তো কি বলবো, একটা তো নিয়ম থাকেই। যখন একজন কেউ দলের যখন সদস্য হয়, তখন সেই দলের একটা নিয়মকানুন মানতে হয়। যখন একটা বিধানসভা জিতে সে বিধায়ক হয়, বিধানসভা আমাদেরকে শপথ নিতে হয়েছে, মন্ত্রগুপ্তির শপথ, আমি তো সেটা ভাঙতে পারি না। ফলে এই দুটোকে বজায় রেখে সাংবাদিকতা করাটা কতটা টাফ সেটা আমি বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো। দেখা যায় কতটা করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু শুধুমাত্র তো এখানকার পলিটিক্স নিয়ে করতাম না। আমার এখান থেকে মানুষ ইন্টারন্যাশনাল খবর পেত, কোথায় তেলের দুনিয়ায় কী হচ্ছে, ভারতের সঙ্গে কী সম্পর্ক, বাংলাদেশ ওখানে কী হচ্ছে, এই সবগুলো পেত। ন্যাশনাল খবর পেত, যেগুলো আমাদের এখানকার মিডিয়া, আমাদের যেগুলো মেন স্ট্রিম মিডিয়া আমরা বলি, খুব কমই দিত। ইন্টারন্যাশনাল খবর বা ন্যাশনাল মিডিয়ার খবর খুব কম দিত, খুব রেয়ার না হলে। ফলে আমি অনেক ন্যাশনাল খবরও করতাম, মানুষ সেগুলো আমার কাছ থেকে শুনতে চায়। বা এখানে এই যেগুলো দল বা এই যে বিধানসভার বিধায়ক হিসাবে যতটা বলা সম্ভব সেগুলো বলা আমার পক্ষে খুব একটা অসুবিধা হবে না। এবং আমাকে সবচেয়ে বড় কথা, জেতার পর, আমি যেটা বারবার বলেছি, জেতার পর যে খুশিটা হয়েছিল, জেতার পরে সেই খুশিটা আমি পেয়েছি যখন আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজে যেচে আমাকে বলেছেন যে আপনি আমার নিজের প্রফেশনে ফিরুন, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে হেজিটেট করছিলাম যে দলের কাছে পারমিশন নিতে হবে কি না, বা কী করবো, কী বলবো, বুঝতেই পারছো। তখন যেমন চেঁচাচলা বলতাম তৃণমূল সরকারের বিরুদ্ধে, এখন সরকারও আমাদের। ফলে একটা তো বাধ্যবাধকতা থাকেই। তবে রাজ্য সভাপতি অনুমতি দিয়েছেন, এটা একটা আমার কাছে খুব বড়, মানে যুদ্ধে জেতার পর, ভোটে জেতার পর, এটা একটা বড় জিত আমার কাছে। আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই যে এবারের একটা রীতি আমরা দেখতে পাচ্ছি, সাংবাদিকরা অনেকেই রাজনীতিতে যুক্ত হলেন, এই রীতিটা কতটা ছাপ ফেলবে আমাদের বাংলার রাজনীতিতে, এবং তার সঙ্গে সঙ্গে সেটা কি নেগেটিভ ইম্প্যাক্ট বেশি ফেলবে না পজিটিভ ইম্প্যাক্ট বলে আপনি মনে করছেন? দেখো, সাংবাদিক তো আগেও রাজনীতি করেছেন। তৃণমূলের মুখপাত্রদের দিকে তাকিয়ে দেখুন, অনেক সাংবাদিক দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা, সাংবাদিকরা তার দায়িত্ব পালন করছে কিনা, এটা যে সবচেয়ে বড় কথা। আর বিজেপি এবার শুধু সাংবাদিক নয়, যদি বিজেপির এবার তুমি প্রার্থী তালিকা দেখে থাকো, যে সাংবাদিক আছেন, আইনজীবীরা আছেন, ডাক্তাররা আছেন, বিভিন্ন প্রফেশনের লোক আছেন। তাহলে বিজেপি এবার কিন্তু নিজেদের প্রার্থী তালিকায় শুধুমাত্র রাজনীতি করে এমন লোকের ওপর ভরসা নাও করে, বিভিন্ন ফিল্ডে, যাদের হয়তো রাজনীতি অভিজ্ঞতাও নেই, বিভিন্ন ফিল্ডের মানুষকে সুযোগ দিয়েছে। এবং এই প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিবাদী মানুষ, যারা এই করাপ্ট গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদের প্রত্যেককে সুযোগ দিয়েছে। আর অন্যান্যদের ক্ষেত্রে তাও তো রাজনীতি, তারা কতটা আছেন রাজনীতির মধ্যে, বা রাজনীতির মধ্যে কতটা ছিলেন, ডাক্তার বলো বা ইঞ্জিনিয়ার বলো বা আইনজীবীরা বলো, সাংবাদিকরা, বিশেষ করে আমরা তো রাজনীতির মধ্যেই আছি। আমি 25-26 বছর সাংবাদিকতা করছি, আমি তো রাজনীতির মধ্যেই আছি। রাজনীতির মধ্যে ওঠা বসা শোয়া সব কিছুই।
বিভিন্ন দলের রাজনীতির নেতাদের সঙ্গে পরিচিত, বিভিন্ন দল, শুধু শাসক দল নয়, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, আরএসপি, যারা যারা আছে, এসইউসিআই, সবার সঙ্গেই তো একটা সম্পর্ক ছিল। ফলে সাংবাদিকরা কিন্তু রাজনীতির মধ্যেই থাকেন, বিশেষ করে তিনি যদি পলিটিক্যাল সাংবাদিক হন, তো তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না, বিশেষ করে যারা জেলায় কাজ করেছে। আমি মনে করি অন্তত জেলায় বা কলকাতায় রাস্তাঘাটে যারা এরকম বুম হাতে হাঁটেনি তারা সাংবাদিক নয়, অন্তত প্রাথমিক পর্বে। মানে প্রথম দিকে তুমি যদি বুম হাতে রাস্তায় না হাঁটো, আমি তাদেরকে সাংবাদিক বলে মনেই করি না, যত ডিগ্রি থাকুক বা যত তুমি উঁচু পোস্টে বসো। সেক্ষেত্রে আমি তো জেলায় কাজ করছি প্রায় 2004 থেকে 2010, মানে এত বছর আমি জেলায় কাজ করেছি, বিভিন্ন জেলায়, দুর্গাপুর বলো, আসানসোল বলো, পুরুলিয়া থেকে প্রচুর কিছু শিখেছি। আমি কিছুই জানতাম না সাংবাদিকতা, পড়াশোনা করে তো কিছু হয় না, ফিল্ডে গিয়ে শিখতে হয়। পুরুলিয়া প্রচুর শেখার জায়গা। আমি বালুঘাটে কাজ করেছি, সীমান্ত অঞ্চল পুরুলিয়া, যেখানে সময় মাওবাদী এ সময় ছিল 7 থেকে 10। তারপর এখানে আমাদের কয়লা অঞ্চল, আসানসোল, দুর্গাপুরে বিভিন্ন জায়গায় কাজ করেছি। অনেক সময় বাঁকুড়া, মেদিনীপুরে ছুটতে হয়েছে। ফলে জেলায় কাজ করে এসেছি। কলকাতায় আছি 2010 পর থেকে, কলকাতাতেও সাংবাদিকতা করেছি। ফলে কোনো প্রবলেম হয়নি। এখন খুব সত্যি কথা বলতে কি, আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি রাজনীতিতে আসব এবং রাজনীতিতে যে সাধারণ মানুষের, ভালো মানুষের, পড়াশোনা জানা মানুষের আসা উচিত, এটা বলতে হবে। যেমন আমরা বলি, আমি যেটা বারবার বলি, আমার সঙ্গে অনেকে বলেন না, আমি একমাত্র বলি যে আমাদের বাবা মায়েরা সবসময় তো চেয়েছেন ছেলে মেয়েদের যাতে ভালো হয়। আমাদের বাবা মায়েরা কিন্তু একটা শিক্ষা একদম ভুল দিয়েছেন, একটাই, সেটা হচ্ছে আমাদের বাবা মায়েরা প্রত্যেকে শিক্ষা দিয়েছে গত 20 বছর ধরে, রাজনীতিতে যাস না, নোংরা জায়গা, ওখানে টিকতে পারবি না, কাদা ছোড়াছুড়ি হবে, একদম রাজনীতিতে যাস না। এই একটা আমাদের বাবা মায়েরা ভুল শিক্ষা দিয়েছেন আমাদের অভিভাবকরা। কারণ রাজনীতি হচ্ছে এমন একটা পেশা বলো বা এমন একটা যাত্রা বলো, রাজনীতি সেই ভালো লোকটিরই করা উচিত, শিক্ষিত লোকটিরই করা উচিত, যার আদর্শ আছে সেই লোকটির রাজনীতি করা উচিত। রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় পেশা আমাদের দেশের মধ্যে। এই রাজনীতিতে পাওয়ার আছে, মানে ক্ষমতা এবং টাকা দুটোই আছে। ফলে এই ক্ষমতা যদি করাপ্ট লোকের হাতে চলে যায়, চোর দুর্নীতিবাজদের হাতে চলে যায়, তাহলে দেশ গড়বে কারা? রাজনীতিবিদ যাদেরকে মানুষ, বিশেষ করে যদি নির্বাচিত জনপ্রতিনিধি হয়, কাদের হওয়া উচিত? যারা বিধানসভায় বসবে, রাজ্যের জন্য আইন পাস করবে, যারা লোকসভায় যাচ্ছে, রাজ্যসভায় যাচ্ছে, তারা দেশের হয়ে আইন পাস করছে, তাহলে যারা দেশের মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাদেরকে কতটা ভালো মানুষ হতে হবে, কতটা শিক্ষিত হতে পারে, কতটা আদর্শবান হতে হবে। কিন্তু এই গত কয়েক বছরে, গত কয়েক দশকে আমাদের তো যুগটা চেঞ্জ হয়ে গেছে। আগে কারা রাজনীতি করতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আইনজীবীরা, বড় বড় মানে মাথারা, তারা নির্ণায়ক ছিলেন, তারা দেশ বা রাজ্যের নির্ণায়ক ছিলেন। এখন যত চোর, ছ্যাঁচেরা, গুন্ডা, তারা এখন রাজনীতি করছে। অর্থাৎ একটা সময় রাজনীতিবিদদের হাত ধরে যারা গুন্ডামিটা করতো, ভোটের ম্যানেজ মাস্টার ছিল, তারা এখন সরাসরি রাজনীতি করছে। এই জিনিসটা পাল্টাবার জন্য আমার রাজনীতিতে নামা, এবং এত তাড়াতাড়ি নামবো আমি ভাবিনি। এত তাড়াতাড়ি নেমেছি শুধুমাত্র এই পিসি ভাইপোর, মমতা অভিষেকের এই চোর, দুর্নীতিবাজ, তোষণবাজ দলটাকে শেষ করার জন্য আমাকে এত তাড়াতাড়ি আমাকে নামতে হয়েছে। স্টুডিওতে বসে মানুষকে জাগানোর কাজ করছিলাম, ভাবলাম হচ্ছে না, আমাকে মাঠে নেমে জাগাতে হবে। আমি আমার বিধানসভাতে আমি গেছি, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি আমাকে টিকিট দিয়েছে। আমি তো তাদের দলের কেউ ছিলাম না, আমি একটা প্রতিবাদী মুখ ছিলাম। তারা সেই প্রতিবাদী মুখটাকে টিকিট দিয়েছে, ফলে বিজেপির একটা ক্রেডিট যে তারা বিভিন্ন প্রতিবাদী মুখকে তারা তুলে এনেছে। এবং সেই সঙ্গে আমাকে জেতানোর পেছনে যেমন বিজেপির ক্রেডিট আছে, আমাদের দলের কর্মী সমর্থকদের ক্রেডিট আছে, তেমনি অবশ্যই বিশেষ করে বলতে হবে সংঘ পরিবার এবং আমাদের হিন্দুত্ববাদীদের কথা। আমার ওখানে বিশেষ করে অন্যান্য জায়গায় বলতে পারবো না, আমার এখানে সংঘ পরিবারের প্রতিটি মানুষ প্রচণ্ড রকম খেটেছেন মানবভোগকে জেতানোর জন্য, বিজেপির প্রার্থীকে জেতানোর জন্য। হিন্দুত্ববাদীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কার্তিক মহারাজের নাম না বললে হয় না, তিনি নিজে যেচে ওখানে আমার ভোটের সময় ওখানে হিন্দুত্ববাদীদের নিয়ে ওখানে প্রোগ্রাম করে এসেছেন। ফলে আমাকে জেতানোর পেছনে এদের ভূমিকা প্রচুর। যেমন আমাদের দলের নেতা নেত্রী, আমাদের কর্মী সমর্থকরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তেমনি হিন্দুত্ববাদীরা সংঘ পরিবার থেকে আমাকে জেতানোর জন্য উঠে পড়ে তারা লেগেছিলেন। তারা চেয়েছিলেন সিস্টেমে এমন একটা মানুষ ঢুকুক যে দেশের উন্নতি করবে, যে রাজ্যের কথা ভাববে। এবং গত এক মাস, এখনও রেস্ট নেওয়ার সুযোগ পাইনি, গত এক মাস মেমারিতে প্রচুর পরিমাণে পরিকল্পনা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী নিজে ছুটছেন, প্রতিটি বিধায়ককে ছোটাচ্ছেন, আমি আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছোটার চেষ্টা করছি। এবং মেমারিতে বিভিন্ন রকমের প্ল্যান, সেটা রেলের ব্রিজ হোক, ইনডোর স্টেডিয়াম হোক, বা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা হোক, পুরসভাগত উন্নয়ন হোক, রেলের উন্নয়ন হোক, যা কিছু করার আমি এই এক মাসে করার চেষ্টা করছি। আশা করি এগুলো আগামী 6 মাসের মধ্যে ফল আমরা পেতে শুরু করব। যে তৃণমূলের বিরুদ্ধে আপনি দিনের পর দিন সরব ছিলেন, সেই তৃণমূল দলটার অস্তিত্ব হারিয়েছে, এবং সেই তৃণমূলের এখন যিনি সুপ্রিমো, তিনিও এখন কতটা তার ভবিষ্যৎ সেই দলের, তিনি সেটা নিয়েও অনিশ্চিত। কি বলবেন, এটা কি খানিকটা সাফল্য বলা চলে আপনার সাংবাদিক হিসেবে? দেখো, আমি ভাবিনি তৃণমূল দলটা উঠে যাবে। আমরা তৃণমূলের এই অত্যাচারী দলটাকে, তোষণবাজ দলটাকে
সবচেয়ে বড় কথা, যদি চুরি দুর্নীতিও যদি হতো না, তাও হয়তো আমি এখন দুম করে রাজনীতিতে নামতাম না। চুরি দুর্নীতির পাশাপাশি এই তৃণমূল দলটা রাজ্যের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। এই যে 15টা বছর শুধুমাত্র আমার বিধানসভা এলাকায় যেখানে হাত দিচ্ছি, বিশ্বাস করো, বিডি অফিস হোক, পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, যা কিছু হোক, পুরসভা হোক, সব দিকে দুর্নীতি, সব দিকে দুর্নীতি। এত টাকা খেয়েছে। 8 ইঞ্চি রাস্তাগুলো হয়েছে 3 ইঞ্চি, 6 মাসে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা বাগিয়ে নিয়েছে। এদের চেয়ারম্যান, এদের কাউন্সিলর, এদের এমএলএ প্রত্যেকে চুরি করেছে, যেখান থেকে পেরেছে চুরি করেছে। যতটা সম্ভব রাজ্য, দেশ এবং নিজের এলাকার ক্ষতি করে এই চুরি দুর্নীতিটা করেছে। ফলে এদিকে হটানোর জন্যই আমাদের নামা ছিল। আর দলটা যেভাবে উঠে যাবে ভাবতে পারিনি, আর সেই দল থেকে যে মমতার অভিষেককেই তাড়িয়ে দেবে এটা আরও ভাবতে পারিনি। সবাই এখন এনডিকে সাপোর্ট করছে। আমি গত 7 বছর ধরে বলে এসেছি, এই তৃণমূল দলটা হচ্ছে চোর দুর্নীতিবাজের দল। যেদিন হারবে সেদিন দলটা থাকবে না। ঠিক সেটাই হলো। 7 বছর ধরে যেটা বলে এসেছি মানুষের কাছে, সেটা হয়েছে। দলটা নেই, কারণ দলটা তো চুরি দুর্নীতির দল। চুরি দুর্নীতি করার সুযোগ না পেলে তারা বিজেপিতে ঢোকার চেষ্টা করবে। প্রত্যেকে এনডিএকে সাপোর্ট করছে, খুব ভালো কথা। নরেন্দ্র মোদী সরকার এত কাজ করে, তাদেরকে সাপোর্ট করাই উচিত। কিন্তু আমি অন্তত যারা নির্ণায়ক ভূমিকা নেবেন প্রত্যেকটি নেতাকে বলবো, সেটা জেলা স্তরে হোক বা রাজ্য স্তরে হোক, কোনো মার্কা মারা তৃণমূলকে দলে ঢোকাবেন না। যাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ রয়েছে কাউকে দলে ঢোকাবেন না। কোনো চোর দুর্নীতিবাজ তৃণমূলকে ঢোকাবেন না। যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ অভিযোগ রয়েছে, যারা দুর্নীতিতে যুক্ত, তাদের কাউকে না ঢোকানো উচিত। এবং বিশেষ করে যারা হিন্দু ধর্মকে ছোট করেছেন, যারা একেবারে হিন্দুত্ববাদীদের ছোট করেছেন, তাদেরকে কোনো রকমই যেন এই বিজেপি দলের আশেপাশে না আমরা দেখতে পাই। এখন কেউ সাদা শাড়ি ত্যাগ করে যদি এখন জিন্স শার্টে বিজেপিতে ঢুকতে চায়, তাকে একেবারে না নেওয়া উচিত। এরা এখন কাঁদুনি গাছে। এরা যদি 4 তারিখে ভোটে জিততো তাহলে কি করতো? তাহলে এদের প্রত্যেকের অফিসে বিজেপি কর্মী সমর্থকদের মারার জন্য তরোয়াল, কাস্তে, কাটারি সব রেডি করা ছিল। শুধু বিজেপি নেতাদের এটাকে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, কাউকে দলে নেবেন না। যারা বিজেপির বরাবরের বিরোধিতা করে গেছে, যারা তৃণমূল চোর দুর্নীতি বা জানার পরেও তাদের দলের হয়ে লড়েছে, সাংসদ, বিধায়ক হয়েছে, তাদের কাউকে দলে ঢোকানো উচিত নয়। কাউকে না। নিচু স্তরে হয়তো অতটা আটকানো যাবে না। দল বাড়বে, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, নিচু স্তরে অতটা আটকানো যাবে না, সম্ভব নয়। কিন্তু উপর মহলে মার্কা মারা তৃণমূলীদের বিজেপি দলে ডাইরেক্ট ঢোকানো একেবারে উচিত নয়। তারা নতুন ফন্ড করেছে, তারা এনডিএ নতুন ব্লক করে এনডিএকে সাপোর্ট করছে, আলাদা কথা। যে কেউ নরেন্দ্র মোদী সরকারকে সাপোর্ট করতেই পারে, কিন্তু এদের কাউকেই, কোনো বিধায়ক, সাংসদকে একেবারেই বিজেপিতে দলে ঢোকানো উচিত নয়। কোনো রকমই তাদেরকে কোনো টিকিট দেওয়া উচিত নয়। তাহলে বিজেপির কর্মী সমর্থকরা যারা এতদিন আক্রান্ত হয়েছেন, যারা 4 তারিখে যদি বিজেপি হেরে যেত, যে 500 জন বিজেপি কর্মীর লাশ পড়ে যেত, 300-350 লোক শহীদ হয়েছে বিজেপির তরফ থেকে। এই বিধায়ক এবং সাংসদদের যদি বিজেপি দলে ঢোকানো হয়, তাহলে এই শহীদদের আত্মারা কোনোদিন শান্তি পাবে না। বিজেপির কর্মী সমর্থকরা যারা এর মধ্যেও লড়েছেন, হারলে তাদের কী অবস্থা হবে সেটা জানার পরেও লড়েছেন, তাদের প্রত্যেককে অপমান করা হবে। কোনো মার্কা মারা তৃণমূলী বিধায়ক এবং সাংসদ কাউকে বিজেপি দলে ঢোকানোর কোনো দরকারই নেই। 2020 সালের একটি রিপোর্ট বলছে যে ভারতে একেবারে যারা সাংবাদিক, তাদের মধ্যে প্রায় 250 জন সাংবাদিক বিভিন্নভাবে গ্রেফতার হয়েছেন, আটক হয়েছেন সরকারের সমালোচনা করার জন্য, এবং বেশিরভাগ কিন্তু বিজেপি শাসিত রাজ্য থেকে। উত্তরপ্রদেশ সেখানে একেবারে সর্বশীর্ষে রয়েছে। এবং এই যে পরিস্থিতি, ভারত কিন্তু এখনও পর্যন্ত প্রেস স্বাধীনতায় একেবারে অনেকটা নিম্ন মানে রয়েছে। এখন আমাদের রাজ্যে বিজেপি শাসন, এবং এখানেও কিন্তু প্রবীর বিশ্বাসের মতো সাংবাদিক গ্রেফতার হয়েছেন, সেই নিয়েও অনেক সমালোচনা চলছে। এখন এই যে বিষয়, এই বিষয়টাকে সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখবেন? আমাদের এখানে যারা গ্রেপ্তার হচ্ছেন তারা দুর্নীতির জন্য গ্রেপ্তার হচ্ছেন, কেউ সাংবাদিকতা করে গ্রেপ্তার হয়নি। সাংবাদিকতা গ্রেপ্তার করা হয়েছিল মানব ঘোষকে, খবর করে গ্রেপ্তার হয়েছিল, প্রমাণ স্বরূপ খবর দিয়েছিলাম। ইকবালপুর থানা দখল হয়ে গেছিল, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পুলিশ দিয়ে তুলিয়েছিল। সাংবাদিকের আমি ছাড়াও আরও শুদ্ধশীল ঘোষ আছেন, শফিকুল ইসলাম আছেন, রোজিনা রহমান আছেন, আরও অনেক লোক আছে যাদেরকে খবর করার জন্য হ্যারাস করা হয়েছে। আমাদের এখানে এখন বিজেপি রাজত্ব শুরু হয়েছে, অন্তত খবর করার জন্য কাউকে হ্যারাস করা হবে না, যদি না সেটা ফেক নিউজ হয়। আসল খবর, তথ্য প্রমাণ দিয়ে খবর করার জন্য কাউকে হ্যারাস করা হবে না। আর তুমি যেটা অন্য রাজ্যের কথা বলছো, আমি ধ্রুব রাঠিকে সংবাদ জগতের লোক বলে মনে করি না। একেবারে পাক্কা আপ এবং কংগ্রেসের কেনা লোক। তারা বরাবরে হিন্দু ধর্মকে ছোট করে চলে। সবসময় একটাই লক্ষ্য থাকে বিজেপিকে ছোট করে দেখানো, সবসময় একটাই লক্ষ্য যে বিজেপিকে আমি ছোট করে দেখাবো। ফলে এদিকে সাংবাদিকগুলো আমি মনেই করি না। সেই জন্য দেশের বাইরে থেকে গিয়ে এদিকে সংবাদ মাধ্যমে কাজ করতে হয়। আমাদের এখানে কিন্তু আমাদেরকে দেশের বাইরে, রাজ্যের বাইরে যেতে হয়নি। আমি 7 বছর তৃণমূলের চোখে চোখ রেখে একদম কলকাতার হার্ট অফ দ্য টাউন বসেই খবর করেছি, যার জন্য প্রচুর মামলা এখনও আছে, জেলে যেতে হয়েছে, কিন্তু আমি তো ভয় খাইনি। আমি পালিয়ে কিছু করে নিই।
বাকি এই যে উত্তরপ্রদেশ বা বিভিন্ন জায়গায় উদাহরণগুলো প্রত্যেকে কিন্তু পালিয়ে কেউ দুবাই আছে, কেউ আমেরিকায় আছে, এরা ওখান থেকে বাইরে থেকে খবর করছে এবং সবসময় এদের টার্গেট হচ্ছে ভারত সরকার। এরা ভারত সরকারের বিরুদ্ধে খবর করছে। এদেরকে আমি সংবাদদাতা বা রিপোর্টার বা সাংবাদিক বলে মনেই করি না। যারা ভারত সরকারের বিরুদ্ধে খবর করে তাদেরকে কোনো সাংবাদিক বলার তাদের কোনো যোগ্যতা নেই। ফলে এগুলো যেগুলো ঘটছে সেগুলো নিয়ম মেনেই ঘটছে। বাকি আমাদের রাজ্যের ক্ষেত্রে বলতে পারি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন খবর করার জন্য কাউকে কোনোদিন হ্যারাস হতে হবে না, খবর করার জন্য কেউ মামলা করবে না যদি সেটা তথ্য প্রমাণ দিয়ে হোক। বাকি এখানে যারা গ্রেপ্তার হচ্ছে সবাই দুর্নীতি দায় গ্রেপ্তার হচ্ছে। এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতেই হয় যে সরকারি আধিকারিকদের কোনো রকম পারমিশন না নিয়ে তারা সাংবাদিকদের সামনে কথা বলতে পারবেন না, এই ধরনের একটি ইতিমধ্যে নির্দেশিকা জারি হয়েছে। এই বিষয়টাকে তাহলে কিভাবে দেখবেন, কারণ আপনিও জানেন যে সেটা কতটা গুরুত্বপূর্ণ একটা সরকারি আধিকারিকরা। না, এটাও সরকারি কাজের রুলসের মধ্যে পড়ে, এটা কোনো নতুন নিয়ম কিছু নয়। সরকারি আধিকারিকরা সবাই যদি প্রেসের সামনে মুখ খুলতে শুরু করেন তাহলে সরকারটা চলবে কী করে? সরকার তরফে নিশ্চয়ই মুখপাত্র থাকবেন, মিডিয়ার লোক থাকবেন, তারা অ্যাড্রেস করবেন। আর সবচেয়ে বড় কথা, সরকার তরফ থেকে তো মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই আছেন, উনি তো নিজেই পাবলিক ফিগার, উনি তো নিজেই আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছেন। ফলে মুখ্যমন্ত্রী যিনি সরকারের প্রধান, তিনি যখন সাংবাদিক সম্মেলন করছেন, মুখ্যমন্ত্রীকে আপনারা পাচ্ছেন, পার্টি অফিসে জনতার দরবারও পাচ্ছেন, সাংবাদিক সম্মেলনও পাচ্ছেন। তো মুখ্যমন্ত্রী যখন নিজে সাংবাদিক সম্মেলন করছেন, এত বড় পাবলিক ফিগার তো আর রাজ্যে নেই, তো তিনি যখন সব কিছু বলে দিচ্ছেন তখন সরকারি আধিকারিকদের বলার দরকারটা কী আছে? সরকারি আধিকারিকদের কিন্তু নিয়মের মধ্যে পড়ে যে তারা সব জায়গায় মুখ খুলতে পারবেন। এটা কিন্তু আজকের নয়, এটা সিপিএম আমল, তৃণমূল আমল, সব আমলই চলে এসছে। এখন নতুন করে হইচই করার কোনো দরকার নেই, কারণ সরকারি আধিকারিকরা, পুলিশ আধিকারিক বা সরকারি প্রশাসনের আধিকারিকরা তারা প্রেসের সামনে মুখ খুলতে পারবেন না, এটাই হচ্ছে নিয়ম। ফলে এখানে নতুন করে কিছু হয়নি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ভোটের আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংবাদিকদের 5,000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। এটা নিয়ে এখনও পর্যন্ত ভোটের পর আমরা কোনো রকম কথা এখনও শুনতে পাইনি, হয়তো ভবিষ্যতে শুনবো। এটা কি আদৌ হচ্ছে? সাংবাদিক মহলে কিন্তু একটা প্রশ্ন থাকছে। দেখো, এটা চিন্তাভাবনার স্তরে আছে, এই ব্যাপারটা আমি বলতে পারবো না, কারণ এটা রাজ্য সরকারের ব্যাপার। আমি একজন সামান্য বিধায়ক মেমারি বিধানসভার, ফলে আমার বিধানসভা এলাকা নিয়ে যতটা বলতে পারবো বা সাংবাদিক হিসেবে পারিপার্শ্বিক জিনিস নিয়ে যতটা বলতে পারবো, সরকারের বিষয় নিয়ে আমি অতটা বলতে পারবো না। তবে যেটুকু আমার কানে এসছে, ঠিক যেমন দুর্গাপুজোর অনুদান, আমাদের এটা প্রথম থেকে ঠিক ছিল যে দুর্গাপুজোর অনুদান সবাইকে দেওয়া হবে না। সবাইকে কেন দেবে? যে সমস্ত বড় বড় মন্ত্রীদের পুজো রয়েছে তাদের এই 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কী দরকার নেই। সাধারণ মানুষের ডেভেলপমেন্টের টাকা দুর্গাপুজোকে কেন দেওয়া হবে? যাদের প্রয়োজন আছে, একেবারে গরিব পুজো, যাদের কাছে 1 লাখ টাকার একটা ফ্যাক্টর, যারা ওই টাকাটা না হলে বড় করে পুজোটা করতে পারবে না, তারা নিক। আমি তো গত 7 বছর ধরে বলে এসেছিলাম যে যেগুলো বড় পুজো, যাদের প্রচুর বাজেট, ধরো যে পুজোগুলোর বাজেট 10 লাখ টাকার বেশি, 10 লাখ 20 লাখ 1 কোটির বাজেটের পুজো হয়, তুমি জানো 40 লাখ 50 লাখ তো মিনিমাম, এখন 50 লাখ টাকা এখন মিনিমাম কলকাতার একটা বাজেটে। তো তারা তো কেউ এগিয়ে এসে বলেও নি যে এই অনুদানটা নেবো না। যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করতেন, এই সমস্ত পুজো উদ্যোক্তারা চেয়ার ছেড়ে লাফিয়ে উঠতেন ওই 1.5 লাখ টাকা 1 লাখ টাকা নেবার জন্য। তারা একেবারে বোঝেননি এটা জনগণের টাকা, উন্নয়নের টাকা, ডেভেলপমেন্টের টাকা। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের উন্নয়নের টাকা ধর্মের ক্ষেত্রে খরচ হবে না, ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতা দেওয়া হবে না। সরকার কেন ধর্মে নিয়োগ করবে? ধর্মে উন্নয়নের টাকা কেন খরচা হবে? কোথাও রুলসে নেই, রুলস এটার বাইরে। এ সরকার ডেভেলপমেন্টের টাকা, মানুষের টাকা, ট্যাক্সের টাকা ধর্মের জন্য খরচা করবে না। তবু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের পুজো একেবারে চলে না, গ্রামগঞ্জের পুজো বা একেবারে খুব ছোট পুজো, তাদেরকে এই সাহায্যটা দেওয়া যেতে পারে। ঠিক তেমনি সাংবাদিকদের ক্ষেত্রেও আমরা এটাই চাই, এটাই আমাদের আলোচনা হয়েছে যে যাদের ধরো খুব বড় সাংবাদিক, যারা বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াতে এখন টিভি চ্যানেলে বা খবরের কাগজে কাজ করে, যাদের মাইনে হয়তো 4 লাখ 5 লাখ 10 লাখ বা মিনিমাম 50,000-এর ওপর, সেই সব সাংবাদিকদের 5,000 টাকা মাসে ভাতা দিয়ে কী লাভ আছে? আমি সবাইকে কেন দেবো? এটা কার টাকা? জনগণের টাকা, তোমার আমার টাকা, মানুষের উন্নয়নের টাকা। এই টাকায় রাস্তা হবে, এই টাকায় জল হবে, আলো হবে, কালভার্ট হবে, ব্রিজ হবে, তো সবাইকে কেন দেওয়া হবে? যারা খুব ছোটোখাটো মিডিয়াতে কাজ করে, যাদের মাইনে অত্যন্ত কম, তাদেরকে আমরা মাসে 5,000 টাকা দিতেই পারি। দুস্থ যারা সাংবাদিক তাকে সাহায্য করতেই পারি। কিন্তু যাদের প্রচুর মাইনে, অন্তত মাসিক 50,000 টাকার উপর যাদের মাইনে বা 30,000-এর উপর যাদের মাইনে, তাদেরকে এই টাকাটা দেওয়া উচিত নয়, আমার ব্যক্তিগত মত। সরকার সিদ্ধান্ত কী নেবে আমি জানি না, তোমার কি মনে হয়? তুমি তো সাংবাদিক, তোমার কি মনে হয় যারা 50,000 উপর ইনকাম করে, 5 লাখ 6 লাখ করে ইনকাম, সেই সব সাংবাদিকদের 5,000 টাকা ভাতা দেওয়া উচিত? তোমার কি মনে হয়? যারা দুস্থ সাংবাদিক, ছোটোখাটো চ্যানেলে কাজ করে, ছোটোখাটো কাগজে কাজ করে, ভালো কাজ করছে, যাদের ইনকাম খুব বেশি নয়, কোন রকমের সংসার চালাতে হয়, তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হোক। আমার মনে হয় না সব সাংবাদিককে 5,000 টাকা দেওয়া উচিত।
শেষ একটা প্রশ্নে যাব। একদিকে তৃণমূলের একাধিক নেতা গ্রেফতার হচ্ছেন, বারে বারে তাদের বিভিন্ন সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা আসছেন এবং বিভিন্নভাবে তাদেরকে ধরা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে ইতিমধ্যেই। এবং আরও একদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি ক্ষমতায় আসার পর থেকে যেটা বিজেপির বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ উঠছে সেটা হচ্ছে হকার উচ্ছেদ এবং বুলডোজার রাজ। এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে কীভাবে দেখছেন? দেখো, হকার উচ্ছেদটা এটা হতে হতো, কারণ উন্নয়নের প্রসঙ্গ জড়িয়ে আছে। হাওড়া স্টেশনে যাও, শিয়ালদা স্টেশনে যাও, হাওড়া স্টেশনে তো মানুষ ঢুকতে পারতো না। তোমার হাতে টিকিট থাকলে আর 5 মিনিট দূরে যদি ট্রেন থাকতো, তুমি ছুটে হাওড়া স্টেশনে ঢুকতে পারবে না, এত হকার। তো মানুষকে তো সুযোগ সুবিধা দিতে হবে। হকার তো মানে আমি হকারিগিরি করলাম বলে যেখানে খুশি বসে বললাম হকার নয়, রেলের জায়গা দখল করে বসে বললাম বলে হকার নয়। আর সবচেয়ে বড় কথা, এই পশ্চিমবঙ্গের মানুষকে এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, হকার মানে গরিব নয়। এমন অনেক হকার আছে যাদের বিভিন্ন জায়গায় ব্যবসা আছে, তারা শুধুমাত্র এই স্টেশনগুলোকে এনক্রোচ করে বসে আছে অতিরিক্ত লাভের আশায়। যদি লিস্ট করা যায় দেখা যাবে সব হকার কিন্তু গরিব নয়। গরিব যারা হকার আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী বলেছেন পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যেখানে সরকারের ফাঁকা জমি পড়ে আছে, যেখানে মানুষের হয়তো অতটা প্রতিদিন দৌড়ঝাঁপ করতে হয় না, বা স্টেশন বা অন্য কোনো এরিয়া নয়, রাস্তাঘাট নয়, সেখানে মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু তার মানে এই নয় একটা রাস্তা আমি হকার বলে দখল করে নিলাম, একটা স্টেশন হকার বলে দখল করলাম, এটা তো হতে পারে না। আর এই ধ্যান ধারণা থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বেরিয়ে আসতে হবে। হকার মানি কিন্তু গরিব নয়, প্রত্যেকটা হকার কিন্তু দিন আনি দিন খায় নয়। অনেক হকার আছে যাদের বড় বড় দোকান আছে, তারা শুধুমাত্র ভাড়াতে লোক বসায় বিভিন্ন জায়গাতে এক্সট্রা ইনকামের জন্য। ফলে এরা ওই স্টেশনেই বসে আর মানুষকে বিব্রত করে। উন্নয়ন তো হতেই হবে। আমার ওখানে মেমারিতে যেমন একটা রেল ব্রিজ তৈরি হবে, দুটো রেল ব্রিজ তৈরি হবে। মেমারি জিটি রোড ওভারহেডের ব্রিজ হবে, রসুলপুরে একটা হবে, যেটা মেমারি বাসের 30 বছরের স্বপ্ন। ওখানে আমাদের এসপি ডিএমের গাড়ি আটকে যায়, অ্যাম্বুলেন্স আটকে যায়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, জ্যাম হয়ে যায়। এখানে হকাররা এসে বসে আছে, তাহলে কি ওরকমই থাকবে? নাকি হকার উচ্ছেদ করে আমি রেলের ব্রিজ করব? পুনর্বাসনের কথা হচ্ছে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হতে পারে, দেখা যেতে পারে।